সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ আল দিন, বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতা সৈয়দ সাদাত আহমেদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 6 আগস্ট 2025। গত বছর শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ছাত্র জনতার বিজয়, হাসিনার বিদায়। শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা। 21 দিনে 439 মৃত্যু। হাসান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। প্রধান অতিথি তারেক রহমান। রংপুরে উল্লাস, এ যেন এক নতুন স্বাধীনতা। কুয়াকাটায় বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ। হাসিনা পালিয়ে যাওয়ার খবরে রাঙামাটিতে বাঁধ ভাঙা উল্লাস। Bangladesh's Gen 2 revolution toppled a veteran leader. The day after in Dhaka, young people replaced police in Bangladesh capital. Military in control of Bangladesh after Prime Minister ousted. Bangladesh's president dissolves parliament, clearing the way for elections to replace Hasina. Bangladesh Prime Minister Hasina resigns amid mass protests. Human Rights Watch. দর্শক, আমরা দেখে নিলাম গত বছরের এই দিনটিতে কি কি ঘটেছিল। বিভিন্ন গণমাধ্যম থেকে শিরোনামগুলো দেখলাম। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। কর্নেল দিন ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, গত বছর এই দিনটিতে আসলে শেখ হাসিনা পালিয়ে যাবার পরের দিন, আজকে 6 আগস্ট 2025, আজকে আমরা আলোচনা করছি। আমরা দেখলাম ছাত্র জনতার বিজয়, হাসিনার বিদায়। এটি একটি দৈনিকের শিরোনাম ছিল। শেষ সময়ে বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা। সংঘাতে একদিনেই নিহত 108 জন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু। সেনা সদর দপ্তর ও বঙ্গভবনে বৈঠক। 21 দিনে 439 জনের মৃত্যু। হাসান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। নয়াপল্টনের সমাবেশ ডেকেছে বিএনপি। প্রধান অতিথি তারেক রহমান। রংপুরে উল্লাস, এ যেন এক নতুন স্বাধীনতা। কুয়াকাটায় বিজয় উল্লাস এবং মিষ্টি বিতরণ। একই পরিবেশ ছিল সারা দেশের। আসলে 6 আগস্ট দীর্ঘ দুঃশাসনের অবসানের পর সারা দেশের মানুষ একেবারে ঈদের উৎসব, ঈদের চেয়েও বাড়তি উৎসব, এক ধরনের উন্মাদনা এবং উদযাপন করেছে মানুষ। আসলে এত উল্লাস, এত আনন্দ প্রকাশ করবার কি কারণ? উল্লাস এটি এতই প্রতীক্ষিত ছিল। আমি একই ধরনের উল্লাস দেখেছিলাম 75 সালে শেখ মুজিব যখন গণরোষের নিহত হলেন সপরিবারে। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চট্টগ্রাম শহরে ছিলাম আমি রাত্রিবেলা, এবং সকালবেলা উঠে আমি ছিলাম পাথরঘাটায় আমার এক বন্ধুর বাসায়। তারপর যে বাসা থেকে বেরিয়ে চকবাজার পর্যন্ত গেলাম, সারা রাস্তায় মানুষের যে ধরনের একটা, মনে হয় যেন ঈদের নামাজের পর লোকজন হাসি মুখে ঘোরাঘুরি করছে আর কোলাকুলি করছে, এক ধরনের আনন্দ। একই রকমের জিনিস আমরা দেখতে পেলাম গত বছর 6 আগস্ট। অগাস্টের শুরু থেকেই আমাদের ক্যান্টনমেন্টগুলোতে, পার্টিকুলারলি আমি তো সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার, তো আমরা রিটায়ার্ড অফিসারদের মধ্যে এক ধরনের রিয়াকশান শুরু হলো। আমরা মিরপুর ডিওএইচএসে সম্মিলন করতে থাকলাম। 4 তারিখ এবং 5 তারিখে আমরা সকালবেলা গিয়ে রাওয়া ক্লাবের সামনে আমরা একত্রিত হলাম, সব রিটায়ার্ড অফিসাররা। আমাদের সোজা একটাই কথা, যে আমাদের সন্তানদেরকে এভাবে হত্যা করা হোক, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা দুপুরবেলা খবর পেলাম হেলিকপ্টারে করে উনি পালিয়ে গেলেন। সেই হেলিকপ্টারের পাইলট আমাদের আরেক অফিসারকে বলেছে যে আমি ফ্লাই করতেছি, সো এটা জানালো। তো আমরা জেনে গেলাম মোটামুটি। তারপর সেনাবাহিনী প্রধান কথা বলবেন, আস্তে আস্তে জিনিসপত্র হচ্ছে। 6 তারিখে
প্রথম আলোতে লিখল শেখ হাসিনার বিদায়, বলল না যে স্বৈরশাসকের পতন। পালিয়ে যাওয়া আর বিদায়ের মধ্যে অনেক তফাৎ আছে। আমরা যখন ছাত্র, তখন এই মতিউর রহমান সাহেব ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, ওনাকে মতি ভাইকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে এই বিদায়ী অনুষ্ঠানটা কোথায় হয়েছিল। বিদায় যদি বলতে হয় তাহলে বিদায়, আর একটা হলো পালিয়ে যাওয়া, প্রস্থান করা। সে তো তার সাঙ্গপাঙ্গ, তার নিজস্ব লোকদেরকেও পর্যন্ত সবকিছু ইনফর্ম করেনি। সে পালিয়ে গেছে একেবারে অপ্রস্তুত অবস্থায় সবকিছু করে। মানে তিনি শেষ পর্যন্ত নিশ্চিত ছিলেন যে তিনি থাকবেন, তিনি থাকছেন, তিনি টিকে যাচ্ছেন। রাইট। বিষয়টা হচ্ছে এই যে যেভাবে দেশটাকে সে, আমি বলবো রেপড ডেমোক্রেসি, যে ধর্ষিত গণতন্ত্র এবং বিধ্বস্ত অর্থনীতি এবং দেশের সব কাঠামো যেভাবে রেখে গেছে, এটা তো কোনো রাষ্ট্র অবস্থা না। এটা এমন জায়গা যেটাকে যে কোনো বিপ্লবের পর দেশের অবস্থা খুব খারাপ থাকে, সেই ধরনের অবস্থায় দেশকে রেখে সে পালিয়ে গেছে। এবং যদিও বলেছে যে আমি ক্ষমতা হস্তান্তর করেছি, তাও তাদের নির্বাচিত প্রেসিডেন্টের কাছে, এটা একেবারেই অযাচিত। ব্যাপারটা হলো এই যে এই দেশের মানুষ, আপনি দেখেন এই খবরটা পাওয়ার সাথে সাথে মানুষ চতুর্দিকে সারা দেশে, শুধু ঢাকাতে নয় অন্যান্য শহরগুলিতেও রাস্তায় বেরিয়ে আসছে আনন্দে। তো ওই জন্য আপনি যদি বলেন যে এটা কি যাচিত ছিল নাকি, যাচিত না, লোকজন অপেক্ষা করছিল। এটা কাঙ্ক্ষিত, মানে এত বেশি কাঙ্ক্ষিত যে সবার ভিতরে এক ধরনের উষ্মা, এক ধরনের কিছু করতে না পারার একটা অসহায়ত্ব এবং ক্ষোভ, এবং সেই জিনিসটা হয়ে গেল প্রকাশ। আন্তর্জাতিক গণমাধ্যমের একটি শিরোনাম ছিল দ্য ডে আফটার ইন ঢাকা, ইয়ং পিপল রিপ্লেস পুলিশ ইন বাংলাদেশ ক্যাপিটাল। মানে আসলে এই ধরনের একটি অভ্যুত্থানের পরে যে রিভেঞ্জ হয়, সেই রিভেঞ্জটি কিন্তু হয়নি। মানে পুলিশ নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। এবং আরো একটা সুন্দর জিনিস হলো আমাদের স্টুডেন্টরা পুলিশের অ্যাবসেন্সে যেভাবে দায়িত্ব নিল রাস্তায়, হ্যাঁ সেটি ইয়াং পিপল রিপ্লেস পুলিশ। সো এই যে ট্রাফিকিং এর যে কাজ শুরু করলো, আমাদের একেবারে ভদ্রঘরের ছেলেরা মেয়েরা নিজেরা কোনোদিন রোদের মধ্যে দাঁড়ায় নাই, সানন্দে। এখানে আমি একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে শেখ হাসিনা যে অত্যাচারটা করেছে, যেরকম ক্ষয়ক্ষতি করেছে, গুম খুন করেছে, গুমের ব্যাপারে সৈয়দ সাহেব বলবেন ভালো করে, উনি নিজেই এই গুমের শিকার হয়েছেন। সো ওটার কথা বাদ, তারপরেও আমাদের দেশের মানুষ আসলেই কিন্তু নরম মনের মানুষ, আসলেই কিন্তু শান্তিপ্রিয় মানুষ, আবেগ আছে। কিন্তু আবেগের পরেও আপনি দেখেন ওবায়দুল কাদের নিজেই বলেছিল যে আমাদের যদি এই সরকারের যদি পতন হয় কমপক্ষে 50 লক্ষ লোক মারা যাবে বলেছিল, এবং কচু কাটবে। রাইট। এবং সত্যিকার অর্থে আপনি যদি সব জায়গায় দেখেন, আপনি যদি ইরানে দেখে থাকেন, আফগানিস্তানে দেখে থাকেন, যেখানে মানে সব জায়গাতেই ওই যে রোমানিয়াতে চচেস্কু পালিয়ে গেছে, সব বিপ্লবের পরে আসলে কিন্তু একটা প্রতিহিংসা এবং রক্তপাত হয়। কিন্তু এই দেশে একটা অসাধারণ কাজ হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতারাও বলেছে খবরদার। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, তখনও বন্দী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু একেবারেই পতনের পর তিনি অসুস্থ শরীর নিয়ে জাতির উদ্দেশ্যে একটা বার্তা দিলেন, এবং কোনো প্রতিশোধ, প্রতিহিংসা, এমনকি কোনো বিষোদ্গার করেননি। এই কথাটা হলো, আমি বলবো যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কারো মুখে প্রতিশোধের কথা শুনি নাই। আমি বলবো যে সবাই, এবং সত্যিকার অর্থে আরও কয়েকজন আলেম ওলামা তো এইভাবে বলা শুরু করেছে যে ইসলামে এগুলোর কোনো জায়গা নেই, কোনো কিছু নেই। অনেকে তো এই কথা বলে যে অন্তত কয়েকটাকে কচু কাটা করা দরকার ছিল, কারণ এখন তাদের কোনো রকম আফসোস নেই, কোনো অনুশোচনা নেই, কোনো ভুল স্বীকার নেই। এটা দেখে আসলে মানুষ খুব ফ্রাস্ট্রেট হয়ে যায়। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে আওয়ামী লীগের দুঃশাসন এবং ওই দুঃশাসনের ভাগী যারা, তাদের সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়ে ওদেরকে আবার ছেড়ে দিয়েছে এমনভাবে যাতে করে গণরোষের মধ্যে না পড়ে। তার মানে কি, মানে রক্তপাত যেন না হয়, প্রাণ হত্যা মানে যেন না হয়। কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার মন্তব্য করেছে তাকে উৎখাত করা হয়েছে, ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে। একটু সাদাত ভাইয়ের কাছ থেকে শুনে আসি। তিনি একজন ভুক্তভোগী এবং
আসলে এই যে রিভেঞ্জ নেওয়ার যদি কোনো সুযোগ বা রিভেঞ্জ নেওয়ার মানসিকতা ওনাদেরই থাকতো, নেওয়ার কথা ছিল। সাদাত ভাই রিভেঞ্জ নেবার কথা ছিল। সাদাত ভাই, আপনার মুখ থেকে শুনতে চাই, আজকে 6 আগস্ট আমরা আলোচনা করছি, ঠিক এক বছর আগের 2024 সালের 6 আগস্টের যে পরিবেশ, গোটা 15.5 বছর 7 মাসের দুঃশাসনের পরবর্তী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে এই 6 আগস্ট বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না, কোনো কেউ ছিল না। সাধারণ মানুষের মধ্যে যে এক ধরনের ক্ষোভ ছিল, যে পুঞ্জীভূত ক্ষোভ, ইনফ্যাক্ট আপনার মধ্যেও কিন্তু একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, শরীরে ব্যথা ছিল, মনে কষ্ট ছিল। আসলে রিভেঞ্জ নেয়নি কেন মানুষ? এটি কি আসলে রাজনৈতিক নেতৃত্বের সফলতা, নাকি আমাদের জাতিগত যে আমরা এক এবং আমাদের সমাজগুলো যে একে অন্যের প্রতি যে মায়া মমতা বা সমাজবদ্ধভাবে বসবাস করা, এই মানসিকতাই কি আমাদেরকে এটি সহজ করে দিয়েছিল কিনা? আপনি জানেন আমি 4.5 মাস গুম ছিলাম আয়নাঘরে। আয়নাঘর থেকে ফেরত এসে আমি 28 দিন ডিবি অফিসে ছিলাম, ওটা আনসিন ছিল। তারপরে 3.5 মাস জেলেও ছিলাম। গত বছর এই আজকে 6 আগস্ট যে সিচুয়েশনটা ছিল, আপনি চিন্তা করে দেখেন, গত বছর কিন্তু 6 আগস্ট কোনো সরকার ছিল না, কোনো প্রশাসন ছিল না, কোনোভাবে কোনো ল অ্যান্ড অর্ডার আপহোল্ড করা, ভ্যাকুয়াম স্টেট। হ্যাঁ, ভ্যাকুয়াম স্টেট। কিন্তু দ্য সিভিল সোসাইটি অ্যান্ড এই ছাত্র আন্দোলন করেছে যারা, এই ছাত্ররা, আমাদের বাচ্চারা, এরাই কিন্তু এই সোসাইটিকে সেফটি সিকিউরিটি সব মেজার্স দিয়েছে। সোশ্যাল পুলিশিং বলেন বা কমিউনিটি পুলিশিং বলেন, তারা সব করেছে। ট্রাফিকিং করেছে, নাইট গার্ড ডিউটি করেছে, এরিয়া ওয়াইজ ডিউটি দিয়েছে। আর শুধু ওটা না, আমি মনে করি আমরা বাপ মা হিসাবে আমরাও তাদের পাশে দাঁড়াইছি বিধায় তারা আরও সাহস পেয়েছে। আর পুরা দেশ, জাতি, বাঙালি জাতি কিন্তু আসলে একটা ভালো মানে মনুষ্যত্ব রাখে, এই জন্যে কিন্তু আমরা একজনের পাশে দাঁড়াইছি ইউনাইটেডভাবে। আপনার একটা জিনিস নোটিস করতে হবে যে গত বছর এই আন্দোলনটা সফল হয়েছে জাস্ট বিকজ পুরা দেশটা একত্রে ছিল, একসাথে ছিল, ইউনাইটেড ছিল। তো এখানে শুধু ছাত্র আন্দোলন হয়, শুধু ডিফেন্স না, এখানে আপনার বাংলা জাতীয়তাবাদী দল বলেন, মানে সব কিছু কম্বাইন টুগেদার যে আউটবাস্টটা হয়েছে, এই আউটবাস্টের পরে আমরা কিন্তু এই 3 দিন একটা ভিন্ন বাংলাদেশ দেখেছি। 6, 7, 8। তাহলে আজকে কেন আমরা ওটার ফল পাচ্ছি না? কোনো ল অ্যান্ড অর্ডার মানে এজেন্সি ছিল না, কোনো ছিল বাট অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ ছিল কোনো না, গভর্নমেন্ট ছিল না, কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় রাষ্ট্রের মধ্যে কোনো হানাহানি, কোনো বিশৃঙ্খলা কিছুই হয়নি, একটা উৎসব ছিল। যেখানে আপনার প্রশ্ন ছিল যে মানুষ রিভেঞ্জ নিবে, হ্যাঁ, রিভেঞ্জ নেবার। যার প্রতি আমার প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ বারবার কিন্তু মানুষকে গেলানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ সরকার চলে গেলে 50 লক্ষ বা কেউ বলেছে 2 লক্ষ 3 লক্ষ এরকম একেবারে মেরে ফেলবে, রক্ত সারা দেশ রক্তাক্ত করে ফেলবে। কিন্তু না, আমার প্রশ্নটি হচ্ছে রক্তাক্ত 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা করেছে, 6 আগস্ট তো পাল্টা রক্তাক্ত বাংলাদেশের মানুষ করলো না। এটি আসলে তাহলে শেখ মানে এই যে আওয়ামী লীগের নেতারা যে বারবার বলতো এই কথাটি, এটি কি মানুষকে ভয় দেবার জন্য? আপনি ধরে নিতে পারেন ভয় দেওয়ার জন্য, বা এমন কোনো প্রেসক্রিপশন যেটা ছিল যে এই প্রেসক্রিপশন অনুযায়ী যারাই মাথা উঠায় দাঁড়াবে তাদেরকে মানে ওই যে কচুকাটা করবে। তো এটাই ইনডাইরেক্টলি বল। আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ সরকার সবসময় কিছু করার আগে ইশারা দিত যে এটা হতে পারে, তো তারা কিছু করার আগে এই ইশারাটা দিয়ে যেত। তো এখন আপনি দেখেন এই 6 আগস্ট থেকে ছাত্ররা যেইভাবে মানে রুখে দাঁড়াচ্ছে আর দেশটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে, যখন ইউনূস সাহেব আসলো তখন একটা ভিন্ন পরিস্থিতি দাঁড়ায়। কিন্তু মেইন ডিমান্ডটা কি ছিল? ডিমান্ডটা ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, জনগণের সেফটি, অ্যান্ড এই যে কচুকাটা যেটা আগে হচ্ছিল আওয়ামী লীগ সময়, এই 14 বছরে কত যে গুম খুন, কত যে মানে আমি বলবো যে আপনাদের কাছে হয়তো আরো রেকর্ডও আছে যে কত মানুষের কোনো খোঁজ খবর নাই, আজও ফেরেনি, তাদের আজও ফেরত আসে নাই। এজেন্সিদের কাছে আছে ডিটেল, কিন্তু এজেন্সিরা এখনো সেটা প্রকাশে যায় নাই। তো আমার কথা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে আমি একটাই জিনিস সরকারকে বলতে চাই, যেগুলা পরিবার এখনো জানে না ওইগুলো পরিবারকে আপনারা জানায় দেন।
যেগুলা পরিবার এখনো অপেক্ষায় রয়েছে তাদেরকে আপনারা ইনফর্ম করে তাদেরকে এনলাইটেন করেন যে আসল পরিস্থিতিটা কি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জিনিস খেয়াল করবেন যে তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল ওই সময় একটা ভাষণ দিয়েছিল যে এই পরিস্থিতিতে কেউ যেন কোনো রকম প্রতিহিংসা এটার সুযোগ না উঠায়, কেউ কোনোভাবে কিছু না করে, কেন দেশকে আপনাকে সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড সেফগার্ড দিতে হবে। উনি কিন্তু এটা ইনশিওর করেছে। এই আন্দোলনটা সম্ভব ছিল একতার জন্য আর কিছু গাইডেন্সের জন্য আমাদের সেফটি সিকিউরিটি ছিল। তা আপনি যদি 1 বছর ফেরত যান, আজকের দিনটা কিন্তু পুরা দেশ বুক ভরা কান্না ছিল, একই সাথে মানুষের মনে শান্তিও ছিল। একজন যে পালাই গেছে এটা ছিল শান্তি, আর কান্না ছিল যে আমাদের বাচ্চাগুলা যেগুলো মারা গেছে। এবং 14 বছরের দুঃশাসন, 15 জি। বছরের। তো বাংলাদেশের হিস্ট্রিতে কোনোদিন কোনো নেতৃত্ব পালায় যায় নাই, ইভেন এরশাদ সাহেব পালায় যায় নাই, কিন্তু শেখ হাসিনা এটা পরপর বাংলাদেশকে প্রমাণিত করে গেছে যে সে পালায় যেতে পারে। আর সে পালায় যাওয়ার আগে তার পরিবারকে সরাই দিয়েছে, তার ত্যাগী নেতাদেরকে কিন্তু সে জানায় নাই, সে কিন্তু তাদেরকে স্কোপও দেয় নাই পালাবার, সে কিন্তু তার ফ্যামিলিকে ওয়ে আউট করে দিয়েছে অ্যান্ড লাস্টে উনি গেছে। তো আমি কি ধরে নিব এটা পুরাটা কাইন্ড অফ সেট আপও ছিল, যে মানে হাইপোথেটিক্যাল চিন্তা করতে যদি যান তাহলে আপনি কি করে প্রিএম্প্ট করলেন যে আপনার ফ্যামিলিকে আপনি সরাই দিবেন কিন্তু ত্যাগী নেতারা মানে থাকুক? তিনি হয়তো 1-2 তারিখে এসে বুঝতে পেরেছিলেন বা জুলাইয়ের শেষের দিকে না, টের ত্যাগী বুঝতে নেতাদেরকে পেরেছিলেন। হয়তো কচু কাটার জন্য রেখে গেছে, হতে পারে, সেটি ওনার ধারণা। Exactly. হয়তো মনে করেছিলেন যে বাংলাদেশে যারা আন্দোলন করছে বা অন্য রাজনৈতিক দল যারা সরকার বিরুদ্ধে রাস্তায় নেমেছে তারা হয়তো কচুকাটা করবে, এজন্য হয়তো উনি হয়তো এটিকে উদাহরণ হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে এক্স্যাক্টলি এক ধরনের আমার একদম মুখের কথাটা নিয়ে গেছেন যে উনি কিন্তু সব সময় বলে এসছে জঙ্গি রাষ্ট্র। ইন্টারন্যাশনালি উনি পোর্ট্রেট করতে চেয়েছে যে এখানে মানে জঙ্গি বসবাস বা পার্টি এরা সব মানে এক্সট্রিমিস্ট। তো এক্সট্রিমিস্ট যদি হতো তাহলে এই 3 দিনে কিন্তু এটার রক্ত গঙ্গা বয়ে যেত। রক্তভাঙা বয়ে যেত, কিন্তু এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। এই ক্রেডিট কি আপনি শুধু রাজনৈতিক দল বা নো, এটা জাতির ক্রেডিট, এটা বাংলাদেশ জাতির ক্রেডিট। আমাদের জাতীয়তাবাদী দল অ্যাক্টিং চেয়ারকে আমি তারেক রহমান সাহেবকে ক্রেডিট দিব 100%। বাংলাদেশে যত ছাত্রীরা আছে তাদেরকে ক্রেডিট দিব, মা বোনকে ক্রেডিট দিব, প্রত্যেকটা বাপ ভাইকে ক্রেডিট দিব। এটা বাঙালি জাতির একটা বিজয়। সাদত ভাই, ওই দিন আপনি কোথায় ছিলেন 6 আগস্ট? পরিবেশ কেমন দেখেছেন? মানুষের অপিনিয়ন গুলো কেমন ছিল? না, আনন্দও দেখেছি, কান্নাও দেখেছি। কেন, সত্যি কথা কি, আমার বাসার সামনে, আমি রাস্তায় তখন মেইন রোডে বাচ্চাদেরকে দেখেছি, আমার বাসার সামনে 7টা লাশ ছিল বাচ্চার। তো এখানে আমার আর বলার ওরকম কিছু নাই, মানে আমি নিজে ওদেরকে হেল্প করেছি, বাট বলতে হয় যে এটা খুবই মানে খারাপ একটা ইয়ে। কেন, আমি আয়না ঘরও তো ফেস করেছি, তো আল্লাহর রহমত ছিল আমি আপনার সাথে বসে কথা বলছি, কিন্তু যার যায় সে বুঝে। মানে 5 তারিখের আগে বাড়ির সামনে 7টা লাশ স্তূপ করা ছিল। মানে আমরা যাদেরকে চেষ্টা করেছি, যারা হয় না গেটে ঢুকতে চায় না এই বাচ্চাগুলো, তারা গুলি খেয়ে মানে পড়ে গেছে। সো এটাই। 6 তারিখ কি আনন্দ করতে পেরেছিলেন এই লাশ? না, আমরা চেষ্টা করেছি ওই লাশের আইডি অনুযায়ী, তাদের বাপ মা, তারপর অনেকেই খোঁজ করতে এসছে, যে সবাই রাস্তায় সবাই নেমে গেছিল এখানে, মানে মানে আলাদা করার সুযোগ ছিল। হ্যাঁ, এখানে সবাই কমন ছিল, সাধারণ জনগণ সবাইকে সাহায্য করেছে, পরে আনন্দও করেছে, কিন্তু আমাদের দায়িত্ব যেটা ওগুলাও পুরা করেছি, জানাজা দেওয়া, কবর দেওয়া। ভাই, সাদাত ভাইয়ের নিজের অভিজ্ঞতা এবং যেটি দেখেছেন, এবং তিনি শেষটায় বলেছেন যে বাড়ির সামনে 7টি লাশ, 7টা শিশুর লাশ পড়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন। গোটা বাংলাদেশই তো 6 আগস্টের আগে তো 5 আগস্ট 2024 পর্যন্ত লাশের সারি ছিল এক প্রকার। অনেক বাবা মা তাদের বাচ্চার সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে খুঁজেছেন। 1 বছর হয়ে গেল,
আমরা আসলে এই শহীদদের তালিকা এখনো শেষ করতে পেরেছি কিনা জানি না। যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে তাদের জন্য আমরা সবটুকু সান্ত্বনা দিতে পেরেছি কিনা আমরা জানি না, বা বাংলাদেশ যে আকাঙ্ক্ষা বাংলাদেশের ছিল, গোটা জাতির ছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছি তাও জানি না। কিন্তু একটি জিনিস আমাদের কাছে দৃশ্যমান, যে রাজনৈতিক শক্তিগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে তাদের মধ্যে অনৈক্য প্রকট হয়ে গেছে। এটি কি ভিন্ন কোনো বার্তা দেয় কিনা? এটি কোনো কনস্পিরেসি কিনা নতুন? আবু সাইদকে হত্যা করা হলো 16 তারিখে। তারপর থেকে নর্মাল ছিলাম না। সত্যিকার অর্থে আবু সাইদের ভিডিওটা যখনই দেখি চোখ ভিজে যায়। তো আমাদের কিছু স্টুডেন্ট আছে, আমি আবার যুবকদের নিয়ে কাজ করি, সুতরাং আমার কিছু ভলান্টিয়ার আছে। তো 20, 21, 22, 23, 24 এই সময়গুলোতে এই যে 10 নম্বরে, 11 নম্বরে, তারপর বিভিন্ন জায়গায় এই যে কিলিং হলো একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক। তো আমার ভলান্টিয়ার গেছে একজন যুবক, সে ওই যে রিপোর্টারের ড্রেস পরে গেছে, জি ভেস্ট পরে গেছে পঙ্গু হাসপাতালে। সন্ধ্যার পরে আমার কাছে এসে আমাকে ভিডিও দেখালো তার মোবাইলে, প্রায় 70টার মতো ভিডিও, মানে 70টা পেশেন্ট, তার মধ্যে স্টুডেন্ট ছিল মাত্র 2 জন, একজন ক্লাস 9-এর ছাত্র। এগুলো বাই চান্স, এগুলো কোনো স্টুডেন্ট না। দে হ্যাভ স্প্রেড দ্য বুলেটস। সোজা কথা, একজন ব্যাংকার, সে বলে ভাই আমি উপর থেকে নিচে নামছি সবাইকে বলার জন্য যে তাড়াতাড়ি উঠে যাও, ফট করে দেখি গুলি একটা আমার হাঁটুতে এসে লেগে গেল। মানে একেবারে ম্যাসিভ কিলিং। একজন ভর্তি হয়েছে, সে একজন একটা ভালো চাকরি করে। তো উনি বলেন যে আমি দেখলাম যে পুলিশ কয়েকটা ইয়াং ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে। তো ওদেরকে বললাম যে এই ছেলেগুলোতে আমি চিনি, এরা কোনো খারাপ কিছু না, এদেরকে ছেড়ে দাও। বিষয়টা হচ্ছে এগুলো মারাত্মক অবস্থা হয়েছে, ইটস এ ট্রমা। বিএনপির নেতা জনাব তারেক রহমান, এবং এটা অস্বীকার করা যাবে না যে জামাতে ইসলামের আমির, তার ভূমিকা ভূমিকা না, উনি একেবারে ঘোষণা দিয়েছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। এটা নিয়ে ওনাকে ট্রল করা হয়েছে, আপনি কে ক্ষমা করার, এইভাবে ট্রল করা হয়েছে। কিন্তু এই যে নেতাগুলো বিভিন্ন স্টেজে বিভিন্ন ইয়েতে এই কথা মেসেজ দিয়েছে, খবরদার হত্যা করা যাবে না, এটার কিন্তু আরেকটা ভালো দিক ছিল। সেটা হলো আসলে ভারতও চেয়েছিল, আমাদের শত্রুরাও চেয়েছিল যে একটা ব্লাড বাথ হলে পরে ওই উসিলা দিয়ে কিছু একটা করা যাবে, বাইরে থেকে ইন্টারভেনশন বা ইত্যাদি। সো আমাদের এই সংযমটা আমাদের জন্য কাজে লেগেছে। আমি যতদূর জানি, আপনি যেটা বলেছেন, যেমন 10 ভলিউমে একটা অসাধারণ কাজ করেছে এরা, জামাত ইসলামী মনে হয় 10 ভলিউমে করেছে, ওই যে শহীদদের তালিকা করেছে। এটা এক্সজস্টিভ এবং পুরাপুরি কিনা আই এম নট শিওর। সরকার এই নিয়ে কাজ করছে, এটা আমি জানি। তারপর ওদের চিকিৎসার জন্য কাজ করা হচ্ছে, আমি জানি। কিন্তু একটা রাষ্ট্র যেটা একেবারে ভালনারেবল অবস্থায় আছে, বিধ্বস্ত অবস্থায় আছে, আপনার সব রকম চাহিদা পূরণ করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং আমাদের যারা ভিতরের শত্রু, তারা এখনও আওয়ামী বয়ানকে তুলে ধরার জন্য ওই ছাত্র সেজে, পঙ্গু সেজে খারাপ অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। এটার ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি সতর্ক থাকতে হবে। জি, ধন্যবাদ কর্নেল দিন ভাই। সাদাত ভাই, জি, 1 বছর পরে বিভেদটা প্রকট হয়েছে, এবং আমরা যখনই সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নে বিভোর আমরা অপেক্ষায় গোটা জাতি, তখন আবার নতুন করে কনস্পিরেসি আমরা দেখেছি। রাজনৈতিক দলগুলো সন্দেহ সংশয় করেছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও সন্দেহ সংশয় প্রকাশ করছেন যে পতিত ফ্যাসিস্টরা রয়ে গেছে, তারা ষড়যন্ত্র করছে। জাতি কি তাদের ভোটের অধিকার, যেটার জন্য এই পুরা আন্দোলনটা হয়েছে, জাতি কি তাদের ভোটের অধিকার পাবে না? আমাদের অ্যাক্টিং চেয়ার বারবার বলে যাচ্ছে যে আপনি সংস্কার করেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আপনি ইলেকশন ডেট দিয়ে দেন, সব জাতিকে তাদের ভোটের অধিকার ইনশিওর করেন। যেরকম আপনি যদি দেখেন, আপনি হাসান মাহমুদ সাহেব গ্রেফতার হয়েছে, এটা আমরা সবাই দেখেছি, রাইট? পরে আমরা দেখি হাসান মাহমুদ সাহেব বিদেশে ঘোরাঘুরি করে চলে গেছেন। হ্যাঁ, তো আমার আপনার কাছে প্রশ্ন হলো, তো যদি এটাই হয়, আপনারা অ্যাজ আ ইনভেস্টিগেশন বা রিপোর্টার বা মিডিয়া, আপনাদের এটা খুঁজে বের করে জাতিকে জানানো উচিত যে এটা কী করে সম্ভব, হাসান মাহমুদ সাহেব কী করে অ্যারেস্ট হলো আর কী করে চলে গেল। অ্যান্ড সর্বশেষ আমি এটা বলবো
যে একটা দেশের রাজনৈতিক নেত্রী সে শেখ হাসিনা যেইভাবে পালায়েছে তার পরিবার নিয়ে, এটা জাতিকে আর কি বাকি রাখে বলা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা ম্যাডাম খালেদা জিয়া বলি, উনি তো এত কিছুর পরেও বাংলাদেশে ভিতরে বসে আছে, এত কিছুর পরেও এতগুলা বছর জেলে কাটাচ্ছে, এতগুলা বছর উনি নিজের ছেলের চোখেও দেখে নাই। এটাকে বলে ত্যাগ। তো আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারের কথা অনুযায়ী কর্নেল সাহেব যেরকম বলল যে জাতি নিজে প্রমাণ করেছে যে একটা ডাইরেকশন, যে সেফটি সিকিউরিটি নিজেরা নিজেদের জন্য দিতে হবে, আমরা দিয়েছি। কিন্তু আমার একটা ছোট অবজেকশন আছে। আমরা দেখি মিডিয়ার মাধ্যমে যে তারা তো একবারও সরি বলল না। তো আমার প্রশ্ন হলো, আপনাকে যদি সরি বলে, এতগুলা লাশ, এতগুলা জীবন, এতগুলা বাচ্চা একটা সরিতে শেষ হয়ে যাবে? সরি বলুক কি না বলুক আমার এটা দরকার নাই। আমার দরকার হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। আপনাকে পলাতক নেতৃবৃন্দকে আপনার ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনতে হবে, বিচারের আয়ত্তে আনতে হবে, বিচার করতে হবে। আপনি প্রথমত ইলেকশনের ডেট দিবেন, আপনি নির্বাচনের ডেট দিবেন, জনগণের ভোট নিশ্চিত করবেন, সামনের সরকারকে বা আপনি যদি করতে চান, এইগুলো ছিল আপনার করণীয়। আপনি চলে গেছেন পিআর সিস্টেম, আপার হাউস, লোয়ার হাউস, এটা নিয়ে বাংলাদেশ জাতি চিন্তিত না। বাংলাদেশ, আপনি যদি সরির কথা বলেন, কেউ সরি শুনতে চায় না, বিচার চাই, সবাই বিচার চায়। জি, আমরাও প্রত্যাশা করি সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশেই হবে, এবং যে সরকারই আসুক না কেন, আজ হোক কাল হোক, সকল হত্যার বিচার হবে, এবং আমাদের সকল শহীদরা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু এই রাষ্ট্রের দ্বারা পায়, এবং ক্ষতিগ্রস্ত পরিবারও যেন রাষ্ট্রকে সমমর্মী হিসেবে পাশে পায়, সেই প্রত্যাশা আমাদেরও। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।